আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বায়োলজির খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শ্রেণীবিন্যাসবিদ্যা নিয়ে আলোচনা করতে চাই। এই টপিকসটা 9-10 বইয়ের প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের একটি বিষয়। তো শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি হচ্ছে তো এই টপিকসটা আলোচনা করতে গেলে যার নাম সবচেয়ে প্রথমে আসে তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। তিনি হচ্ছেন প্রকৃতিবিজ্ঞানী। উনি সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী। তো শ্রেণীবিন্যাসবিদ্যায় ক্যারোলাস লিনিয়াসের ভূমিকা অপরিসীম। তিনি 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন এবং সেখানেই অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল। তিনিই প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন এবং তিনি দ্বিপদ নামকরণ করেন। তাকেও দ্বিপদ নামকরণের জনকও বলা হয়। অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুটি ভাগে, যথা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসাবে বিন্যস্ত করেন। তারপরে এই চ্যাপ্টারে যা জানতে হবে তা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা কী, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, বিভিন্ন বিজ্ঞানীর দেওয়া শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। তো এই টপিকসের মধ্যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আলোচনা করতে গেলে ক্লাসটা অনেক লম্বা হয়। এজন্য আমি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ নিয়ে আলাদা একটা ক্লাস নিয়েছি, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরে আসতেছি শ্রেণীবিন্যাসবিদ্যা কী। আমাদের এই পৃথিবীতে বহু সংখ্যক উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। তো এদের সম্পর্কে জানা, এদের সম্পর্কে বোঝার জন্য আমাদের এদেরকে সুষ্ঠুভাবে সাজানোর প্রয়োজন। তো এই প্রয়োজনীয়তাকে কাজে লাগানোর জন্যই জীববিজ্ঞানীগণ একটি স্বতন্ত্র শাখা গড়ে তোলেন, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। এই শ্রেণীবিন্যাসের লক্ষ্য হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রম এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। ট্যাক্সোনমিতে একটি উদ্ভিদ বা প্রাণীর নামকরণ করা হয়। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে, সায়েন্টিফিক নেম হচ্ছে হোমো সেপিয়েন্স। এর মাধ্যমে এই মানুষের সব মানুষকে একটি নামেই চেনা যায়, কিন্তু এর মধ্যে তো বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন দেশের বিভিন্ন রকম মানুষ রয়েছে, কিন্তু এই হোমো সেপিয়েন্স দিয়ে এই একটা জাতিকেই বোঝানো হয়। তো এই রকম সব রকম উদ্ভিদ প্রাণী থেকে শুরু করে সব কিছু একটা নাম দেওয়া হয়েছে এভাবে। তো একেই শ্রেণীবিন্যাস বিদ্যা বলা হয়, এভাবেই শ্রেণীকরণ করা হয়। তারপরে আসতেছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, জীবজগতের বিভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, আর প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণের প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। তো শ্রেণীবিন্যাসের আসল উদ্দেশ্যই হচ্ছে একটি জীবের নামকরণ করা। তারপরে আসতেছে বিভিন্ন বিজ্ঞানীর দেওয়া শ্রেণীবিন্যাস পদ্ধতি। তার মধ্যে রয়েছে ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসাবে বিবেচনা করে দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। তারপরে আসতেছে এছাড়াও আরও অনেক বিজ্ঞানী শ্রেণীবিন্যাস করেছেন। তো তার মধ্যে একজন হচ্ছে R.H. হুইটেকার। তিনি 1969 সালে কোষের ডিএনএ এবং আরএনএর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে
একটি 5 রাজ্য বা 5 কিংডম নামে একটি শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন। মানে তিনি জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন। পরবর্তীতে মার্গুলিস নামে একজন বিজ্ঞানী 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত এবং বিস্তারিত রূপ দেন। তিনি এই 5 রাজ্যকে 2টি সুপার কিংডমে ভাগ করেন। একটি হচ্ছে প্রোক্যারিওটা, আরেকটি হচ্ছে ইউক্যারিওটা। তো উনি প্রোক্যারিওটা সুপার কিংডমের মধ্যেই রাজ্য মনেরা রাখেন এবং অপর সুপার কিংডম ইউক্যারিওটার মধ্যে রাখেন রাজ্য প্রোটিস্টা, রাজ্য ফাঞ্জাই, রাজ্য প্লান্টি এবং রাজ্য অ্যানিমেলিয়া। তো মনেরা রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী ফিলামেন্টাস, মানে একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে, এবং কলোনিয়াল মানে অনেকগুলো একসাথে বসবাস করে। তারপরে এরা কোষে ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। ক্রোমাটিন বস্তু মানে ডিএনএ রয়েছে। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন, দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদের কিছু কিছু সালেক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে, যেমন নীলাভ, সবুজ শৈবাল। তারপরে আসতেছে সুপার কিংডম ইউক্যারিওটা। এরা হচ্ছে প্রকৃত কোষ, মানে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে এদের, এরা প্রকৃত কোষী। তো এই সুপার কিংডমকে আবার যে 4টা ভাগে ভাগ করা হয়েছে তাদের মধ্যে রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা। এদের উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্যারামেশিয়া, এককোষী ও বহুকোষী শৈবাল। তারপরে আসতেছে রাজ্য ফাঞ্জাই। তো ফাঞ্জাই মানে যে ছত্রাক, এটা আমরা অনেকেই জানি। তো এরা কিছু কিছু মৃতজীবী বা পরজীবী, তারপর কিছু কিছু স্থলজ। তো এদের কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই, এই জন্য এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। তারপর আসতেছে রাজ্য প্লান্টি। এটা হচ্ছে উদ্ভিদ জগৎ বললেই হয়, মানে উদ্ভিদ যত রকম উদ্ভিদ আছে, সবুজ উদ্ভিদ, এরা সবাই এই প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। তারপর এরা ভ্রূণ সৃষ্টি করে এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। এরা স্থলজ, জলজ বিভিন্ন রকম হতে পারে। এরা সপুষ্পক, মানে এদের ফুল ফোটে, এদের ফুল রয়েছে। এরা উদাহরণ হচ্ছে উন্নত সবুজ উদ্ভিদ, যেটা আগেই বললাম যে যারা সালোক সংশ্লেষণ করতে পারে। তো এই প্লান্টটি রাজ্যকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ব্রায়োফাইটা এবং ট্রাকিওফাইটা। প্রথমে 2 ভাগে ভাগ করা হয়েছে, ব্রায়োফাইটা এবং ট্রাকিওফাইটা। এখানে ব্রায়োফাইটা হচ্ছে যাদের পানি সংবহনতন্ত্র নেই, যেমন মশবর্গীয় উদ্ভিদ। অপরদিকে ট্রাকিওফাইটা হচ্ছে যাদের পানি সংবহনতন্ত্র রয়েছে। তাদের মধ্যে রয়েছে ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। তো ফার্নবর্গীয় উদ্ভিদ তো আমরা জানি, যেগুলো হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। আর নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে যাদের বীজ আবৃত অবস্থায় থাকে না। আর আবৃতবীজী হচ্ছে যাদের বীজ আবৃত অবস্থায় থাকে। তারপর আসতেছে রাজ্য অ্যানিমেলিয়া। এদের বৈশিষ্ট্য, অ্যানিমেলিয়া কথা শুনেই বোঝা যাচ্ছে যে অ্যানিমেল মানে এখানে প্রাণী রয়েছে। তো প্রাণী হচ্ছে এদিকে মানুষও প্রাণী, আবার বাঘ, সিংহ এরাও প্রাণী। তো যত প্রাণী রয়েছে সবাই এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তো এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী।
এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রপিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলদকরণ করে। এখানে প্লাস্টিড নেই মানেই এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। তারপর দেহে জটিল টিস্যুতন্ত্র রয়েছে। তারপর এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। উদাহরণ প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। তো এখানে জীবজগৎকে যে একটা শ্রেণীবিন্যাস করা হয়েছে জীবজগতে, তো পুরোটাই এখানে আমি বলে দিয়েছি। আর এটা সবচেয়ে আধুনিক একটা শ্রেণীবিন্যাস। তো এটা সম্পর্কে জানা অবশ্যই দরকার। তো আশা করি সবাইকে এই শ্রেণীবিন্যাস সম্পর্কে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো সমস্যা কিংবা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।